আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন চৌধুরী প্যারিস, ফ্রান্স থেকে বলছি। আমি কিছুদিন পরে, অনেক দিন হয়েছে যে ফেসবুক লাইভে আসি না। এখন দু চারটা কথা বলবো বর্তমান বাংলাদেশের সাময়িক বিষয়াদি নিয়ে একটু কথা বলতেছি। যদিও কথা বলতেও আসলে খুব একটা কমফোর্ট ফিল করি না, কারণ বাংলাদেশে এখন যে পরিস্থিতি 5ই আগস্টের পরে ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। আমাদের বর্তমানে যিনি ক্ষমতায় আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নোবেল লরিয়েট এবং একজন স্বনামধন্য আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনাকে আমরা সবাই ভালো মনে করছিলাম যে একজন ভালো শিক্ষিত এবং ভদ্রলোক, সুশিক্ষিত লোক। উনি ভালো করবেন দেশে, এবং ওনার উপরে আমরা যাই হোক একটা সরকারের পতন হয়েছে, যে দল করি না কেন, কিন্তু এখন তো করার কিছু নাই। বঙ্গবন্ধুর তনয়া জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনা, উনি দীর্ঘদিন দেশ চালিয়েছেন এবং কি করেছেন উনি দেশের জন্য, এটা আমরা সবাই দেখেছি। নতুন করে বলার কিছু নাই। আমিও দেখছি, আপনিও দেখছেন, যেই উন্নয়ন করেছেন, যেভাবে দেশটাকে মধ্যমায়ের দেশের কাতারে নিয়ে গেছেন, এবং এটা 1939-42 সালে উন্নত দেশের পরিণত হওয়ার কথা ছিল, কিন্তু সে সুযোগ আর হয় নাই। যাই হোক, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি যে আসলে উনি যে বলছিলেন, যে আমেরিকাতে গিয়ে বলছিলেন বিল ক্লিন্টন ফাউন্ডেশনে উনি একটা মেটিকুলাস ডিজাইন করে, ষড়যন্ত্র করে উনি দেশের ক্ষমতা দখল করেছেন। কিন্তু 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখে উনি বলেছিলেন উনি আগে এগুলোর সাথে যোগাযোগ ছিল না ওনার, অথবা বাংলাদেশে যে ছাত্র গণ অভ্যুত্থান করেছে, অথবা
বৈষম্য বিরোধী ছাত্র যারা ছিলেন ওনারা বৈষম্যের জন্য কোটা আন্দোলন, বিরোধী ছাত্র আন্দোলন, আসলে কোটা বিরোধী কোনো আন্দোলন দেশে ছিল না, এটা আপনারা সবাই জানেন। এটা আর আমি এখন নতুন করে বলতে চাচ্ছি না। নতুন করে এটা বলতে চাচ্ছি না এই কারণে, কারণ সবাই জানেন আসলে এটা কোটা বিরোধী আন্দোলন ছিল না। এটা ছিল আসলে সরকার, শেখ হাসিনা সরকারকে কিভাবে উৎখাত করা যায় দেশি এবং বিদেশি চক্রান্তে এই জিনিসটা হয়েছিল। এবং আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান যে ডোনাল্ড ট্রাম্প, উনি নিজে বলছিলেন 29 মিলিয়ন টাকা ওনারা এই বাংলাদেশে বিনিয়োগ করছে আগের সরকার, জো বাইডেনের সরকার, শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য। যাক, সেই পরবর্তীতে আমরা জেনেছি যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা ছিল, সমন্বয়ক ছিলেন, ওনারাও বলছেন যে মানে এই প্রফেসর ইউনূসের সাথে, যেমন হান্নান মাসুদ নিজেও বলছেন, প্রফেসর ইউনূসের সাথে হান্নান মাসুদ একজন সমন্বয়ক, হাতিয়াবাড়ি, নোয়াখালী, সেও নিজেও বলে যোগাযোগ ছিল। আচ্ছা যাক, এটা দীর্ঘদিনের যোগাযোগ, এটা প্রফেসর ইউনূসও স্বীকার করছেন যে যোগাযোগটা দীর্ঘদিনের একটা পরিকল্পনা করে গভর্নমেন্ট উৎখাত করছেন, সেই 3-4 বছরের একটা পরিকল্পিতভাবে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। তারপরে তো দেখলেন যে ক্ষমতা এসে সে কী করলো, রিসেট বাটন পুশ করলো, সরকার স্বাধীনতা মানে না, ইন্ডিয়ার সাথে সম্পর্ক খারাপ, তারপরে দেশের মধ্যে একটা চরম মব জাস্টিস, মগের লোকের রাজত্ব কায়েম করছেন। উনি মব জাস্টিসের প্রতিষ্ঠা করেছেন, যেখানে যাকে পছন্দ হয় না, যেভাবে এই যে বৈষম্য বিরোধী আন্দোলনের যেসব নেতা ছিলেন অথবা যেসব ছাত্র নেতা বলা হয় আর কি, আসলে এরা তো জামাত শিবিরের বাই প্রোডাক্ট ছিল আর কি। জামাত শিবির, হিজবুত তাহেরি, এই যে মাহফুজ আলম, হাসানাত আবদুল্লাহ, সার্জিস আলম, মানে এরকম আরও যারা আছে আর কি, সবাই আসলে দেখা গেছে 138 জন অথবা 40 জন সমন্বয়ক ছিলেন, 138 জন অথবা 140 জন সমন্বয়ক ছিলেন, আমার অ্যাকুরেট ফিগারটা মনে আসছে না। তার মধ্যে 108 জনে ছিল জামাত শিবির এবং হিজবুল তাহরির। জামাত শিবির বিএনপি অথবা তাদের যে দোসর ছিল, তাদের যে সুবিধাভোগী অথবা বেনিফিশিয়ারি যারা ছিলেন আর কি, ওনারাই এই কাজটা করেছিলেন। আচ্ছা যাক, এখন দেখলেন তো কিভাবে মানুষকে মব জাস্টিস, মানুষের জোর করে শিক্ষকদেরকে, তারপর বিচারকদেরকে এই ক্ষমতার থেকে কীভাবে উচ্ছেদ করা হলো, কিভাবে মব জাস্টিস করা হলো, কিভাবে জুতার মালা দেওয়া হলো এই হাসনাত, সার্জিস, এরা সবাই মিলে আর কি। তারপরে কিভাবে টিভিগুলো দখল করা হলো, সময় টিভিতে একসাথে 10 জন সাংবাদিকের চাকরিচ্যুত করা হলো, এখনও সেটা করতেছে। এবং সেখানে আমাদের সংস্কৃতি উপদেষ্টা আছে, কালচারাল অ্যাডভাইজার গোলাম সরোয়ার ফারুক, উনিও আছেন। উনি তো শেষে এই যে লাস্টে তিনজন সাংবাদিকের চাকরিচ্যুত করছেন, ওনাকে নাকি উল্টো সিধা প্রশ্ন করার জন্য। আচ্ছা যাক, এখন এই হইল দেশের অবস্থা। এখন তাদের নাটক তো একটার পর একটা, সার্জিস আলমের নাটক, তারপরে তারা কিভাবে চাঁদাবাজি করতেছে, কিভাবে কোটি কোটি টাকা খরচ করে ইফতার পার্টি দিতেছে, 150টা গাড়ি নিয়ে তারা গ্রামে শোডাউন করে, সার্জিস আলম, তারপর হাসানাত আবদুল্লাহ সহ, এগুলো তো সরকার প্রফেসর মোহাম্মদ ইউনূসের যোগসাজশে এবং ওনার পরিকল্পিত, ওই যে বলছেন না যে
কি রিসেট বাটন কি ম্যাট্রিকুলাস ডিজাইনের মাধ্যমে এগুলা করা হয়েছে। আচ্ছা, এখন আবার নতুন করে নাটক আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে, ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও নিষিদ্ধ করবেন। এই কারণে হাসানাত আবদুল্লাহ বিভিন্নভাবে নাটক করতেছেন। পরশু গাজীপুরে উনি নিজে গেছেন জুট কারখানা, জুটের কি যেন গার্মেন্টস দখল করার জন্য জুটের ব্যবসা, সেখানে যাই আবার একটা নাটক করছেন বাংলা সিনেমা স্টাইলে। আবার কারা 10-12 জন 8-10 জন তাকে আক্রমণ করলো হুন্ডা নিয়ে, এবং সেখানে উনি অ্যাক্সিডেন্ট হইল, তার এই অবস্থা আর কি। সবই একটা আসলে দেশের কথা চিন্তা করলে কি বলবো, বলার মতো কিছু নাই। দেশের কথা বলার মতো কিছু নাই। দেশে এখন যেভাবে মব কালচার চলতেছে, বিচারহীনতা চলতেছে, মানুষের উপর অত্যাচার চলতেছে, অত্যাচারের ধারাবাহিকতা, মানুষের নাবিশ্বাস উঠে গেছে। মানুষ এখন চুরি চিন্তায় ঘরের থেকে বেরোতে পারতেছে না। দিনের বেলাও মানুষ ঘর থেকে বেরোতে পারতেছে না, এমন অবস্থায় আছে মানুষ। যাক, তারপরেও চিন্তা করি দেশের জন্য যুদ্ধ করেছিলাম, দেশে মুক্তিযুদ্ধ ছিল, এখন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বাংলা ভাষা সব কিছু জলাঞ্জলি দিয়ে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এগুলা রিসেট বাটন টিপে সেগুলো সব ধ্বংস করে দিতে চাচ্ছে। যাক, এখন আল্লাহ যদি মাফ করে, আল্লাহ যদি আমাদের দেশের দিকে যদি উনি নিজের করে তাকান, ওনার রহমত যদি থাকে, তাহলে হয়তো দেশটা ঠিক রাখা যাবে। দেশের বর্ডার অরক্ষিত, যেখানে বিদেশ উপদেষ্টা, যেখানে ফরেন অ্যাডভাইজার, উনি নিজে বলছে যে আমাদের দেশে এখন যেমন ওই যে আরাকান, রোহিঙ্গা, অথবা এই যে এখানে যে বার্মা, মিয়ানমার, আরাকানের আর্মি, এরা দেশে ঢুকে বিভিন্ন রকম আকাকুঙ্গাম করতেছে। এখানে বর্ডারের কোনো নিরাপত্তা নাই। এখানে উনি নিজে স্বীকার করছেন যে আমাদের পার্শ্ববর্তী বর্ডারগুলো বিভিন্ন দেশের সাথে যেগুলো আছে আর কি, যেমন আরাকানের সাথে আছে, অথবা বার্মার সাথে, এগুলো অরক্ষিত। আমি এখন দাঁড়াইলাম এখানে একটু ফ্রি আর কি, যে ওয়েদারটাও ভালো, একটু ঠান্ডা ঠান্ডা ভাব। এখানে ওই যে আমি দাঁড়াইলাম, এটার নাম হলো স্তদ্য ফলস। এখানে ওই যে দেখা যায় স্টেডিয়াম দেখা যাইতেছে। এখানে আন্তর্জাতিক ফুটবল খেলা হয়। এটা একটা ফ্রান্সের একটা জাতীয় স্টেডিয়াম, আপনারা দেখতেছেন কি না। এই স্টেডিয়ামের পাশে এখানে আমি ট্রেন স্টেশনে দাঁড়াইছি আর কি। এই যে জাতীয় স্টেডিয়ামটা দেখা যাইতেছে, ওই যে দেখুন, জাতীয় স্টেডিয়ামটা দেখা যাইতেছে। এটাই হলো ফ্রান্সের। এখানে ফুটবল খেলা হয়। এখানে যে আপনার হয়, বিশ্বকাপ খেলা হয়। এই যে এই ফাঁকে আর কি স্টেডিয়াম এখান থেকে দেখা যাইতেছে এদিকে অবস্থা আর কি। তো আর দীর্ঘায়িত করতেছি না, দেখি আসলে কি হয়েছে, ভিডিও সাউন্ড ঠিক আছে কিনা। কারণ এই যে মাঝখানে যে ইয়েটা দেখা যায়, এটাই হলো স্টেডিয়াম আর কি। এই যে জাতীয় স্টেডিয়াম, এটাই স্টেডিয়ামের এই যে স্টেডিয়ামটা দেখা যাইতেছে, স্টেডিয়ামের পিলারগুলো দেখা যাইতেছে এই ফাঁকে। ওকে, তো ভালো থাকেন, আর কথা বাড়াইতেছি না। আল্লাহ আপনাদেরকে হেফাজতে রাখুক। আমিও দোয়া করতেছি। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম।